৩৫ বছর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরিবেশ এবং জনস্বাস্থ্য ও জনস্বার্থ রক্ষার জন্য আবাসিক এলাকার মধ্যে সিগারেট কারখানা রাখা যাবে না। আর সেই ৩৫ বছর আগের সিদ্ধান্ত বাস্তবায়ন করবার জন্য মহাখালী ডিওএইচএস এর ভেতরে থাকা ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির সিগারেট কারখানা সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত দেয় ক্যান্টনমেন্ট বোর্ড। ২ দফা লিজ চুক্তির মেয়াদ শেষবারের মতো শেষ হয় ২০২৪ সালে। ক্যান্টনমেন্ট বোর্ড তৃতীয় দফায় আর অনুমোদন করেনি, কারণ যেহেতু তাদের পূর্বের বিজ্ঞজনেরা সিদ্ধান্ত নিয়েছিলেন এই কারখানা এখানে রাখা যাবে না, কারণ এটি পরিবেশ দূষণকারী, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মহাখালী ডিওএইচএস এর আবাসিক এলাকায় শুধু না, তার বাইরে মহাখালীর ঠিক রেলগেটের উল্টো দিকেই অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান আছে স্বাস্থ্য সংক্রান্ত। একই সঙ্গে আছে আন্তর্জাতিক যে একটি প্রতিষ্ঠান ICDDRB। এপাশে BF শাহিনী স্কুল থেকে শুরু করে আরও কয়েকটি স্কুল কলেজ আছে। সব মিলিয়ে ওই এলাকাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় সেখানে কারখানা আর রাখার সুযোগ নেই আবাসিক এলাকার মধ্যে। সেই জন্য তারা ২০২৪ সালে এই লিজ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিকে জানিয়ে দেয়, আপনাদের সাথে আর তৃতীয় দফার কোনো লিজ অনুমোদন করা হবে না এবং আপনাদেরকে ১ বছর সময় দেওয়া হচ্ছে, এর মধ্যে আপনি কারখানাটা এখান থেকে স্থানান্তর করবেন। ১ বছর সময় দেওয়া হয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকোকে। তারা কিন্তু কারখানা করেছে সাভারে, কিন্তু তারা এখান থেকে সরতে চায় না। তার কারণটা নিয়ে তারা কিন্তু নানান ধরনের তালবাহানা শুরু করে, আদালতে পর্যন্ত যায়, এমনকি সরকারের নীতি নির্ধারকদেরকে প্রভাবিত করবার চেষ্টা করে। যে প্রশ্নটি এখানে তুলবার মতো, আবাসিক এলাকার মধ্যে কারখানা করেছেন, আপনার কারখানা আর এখন রাখবার সুযোগ নেই, আপনি সরিয়ে নিয়ে যাবেন। ভূমির মালিক ক্যান্টনমেন্ট বোর্ড তথা সরকার বলছে আমরা লিজ নবায়ন করব না, বা তুলেছেন ইতিমধ্যে। ক্যান্টনমেন্ট বোর্ডের সেই বৈধতা আছে কি না বিএটিকে চুক্তি নবায়ন না করার। এখানেই প্রশ্ন, আমার দেশ, আমার সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট বোর্ড বা সরকারের বিরুদ্ধে আপনি প্রশ্ন তোলার এখতিয়ার রাখেন না। ক্যান্টনমেন্ট বোর্ড তারা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কারখানা এখানে রাখার সুযোগ নেই। আপনারা সাভারে কারখানা করেছেন, সেখানেই চলে যাবেন, এতটুকুই যৌক্তিক ছিল। তার জন্য যৌক্তিক সময় 1 বছর বেঁধে দেওয়া হয়েছিল। তারা এখন 3 বছর চাইছে। এই 3 বছর চাওয়ার ক্ষেত্রে তাদের যে শুভঙ্করের ফাঁকি, সেটি হচ্ছে যে তারা মনে করে 1টা বছর পেয়েছি, সামনে নির্বাচন, রাজনৈতিক দামামা বাজছে নির্বাচন কেন্দ্রিক, এই তালমাটালে যখন নির্বাচনটা হবে, নতুন সরকার ক্ষমতা আসবে, তখন তারা নতুন সরকারকে একভাবে ম্যানিপুলেট করে ওইখানে তারা একটি যে পরিস্থিতি তৈরি করবে, কারখানাটাকে আরও একবার নবায়ন করতে যেন পারা যায় সেই রকম একটা চাপ তৈরি করবে। বলছিলাম যে তারা মামলা করেছে, সেই মামলাতে তারা স্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশের এই সিদ্ধান্ত নেওয়া হলে, অর্থাৎ বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোবাকোর এই কারখানাটি এখান থেকে স্থানান্তর করবার যে সিদ্ধান্ত, সেটি যদি প্রত্যাহার করা না হয় তাহলে তারা আন্তর্জাতিক আদালতে যাবে। তারা যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যকার যে বিনিয়োগ বাণিজ্য চুক্তি আছে, সেই বিনিয়োগ বাণিজ্য চুক্তির অধীনে তারা 2 দেশকে যুক্ত করতে চায়। কতখানি ধৃষ্টতা তাদের! আমরা কিন্তু বিনিয়োগের কথা বলছি না, বিনিয়োগের বিরুদ্ধের কোনো কথা বলছি না, বলছি কারখানার রিলোকেশনের কথা। কেন বলছি? কারণ এটি একটি পরিবেশ দূষণকারী কারখানা, কারণ এটি লাল তালিকাভুক্ত করা ছিল। যদিও কৌশলে সেটাকে আমরা দেখেছি, পরিবেশের আইনের যে বিধিটা আছে সেই বিধিটা সংশোধনীর সময় সেটিকে লাল থেকে অপেক্ষাকৃত কম ক্ষতিকর কমলায় পরিবর্তন করেছে আমাদের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বা নীতি নির্ধারকরা। ফলে বিএটি এইভাবে নানান কৌশলে ছলচাতুরি করে কারখানাটা রেখে দিতে চায়। প্রশ্ন হচ্ছে, তারা যে প্রশ্নটি এখানে তুলেছে ক্যান্টনমেন্ট বোর্ডের এখতিয়ার নিয়ে, সেটিকে চ্যালেঞ্জ করবার মতো। ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশ সরকার সম্প্রতি মামলা করেছে। সেই মামলাটি হচ্ছে শ্রম আইন লঙ্ঘনের কারণে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। যিনি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে চিঠি দিয়েছেন যে এই বিষয়টি সমাধান করা না হলে তারা আরবিট্রেশন করবেন আন্তর্জাতিক আদালতে, কিংবা বিনিয়োগ বাণিজ্য চুক্তি আছে যেটা বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে, সেটিকে টেনে এনেছেন। সেই মনীষা আব্রাহাম হচ্ছে ওই সরকারি মামলার একজন আসামি। 4 জনের বিরুদ্ধে মামলা করেছে শ্রম আদালতে আমাদের কলকারখানা পরিদর্শন পরিদপ্তর কুষ্টিয়া। সেখানে স্পষ্টভাবে বলা আছে যে এরা শ্রম আইন মানে না। তাহলে যারা শ্রম আইন নিজেরা মানে না, তারা কিভাবে বাংলাদেশে বৈধভাবে ব্যবসা বাণিজ্য করছে এ কথা বলতে পারে? শুধু তাই না, এই ঢাকার কারখানাটির যে পরিবেশের ছাড়পত্র আছে, যেটি আগে বললাম যে আগে কমলাতে আনা হয়েছে, যেটা আগে ক্ষতিকর লাল তালিকাভুক্ত ছিল, সেই কারখানাটা ছাড়া বাংলাদেশের অন্যান্য যে কারখানাগুলো রয়েছে, সেই কারখানাগুলোর পরিবেশের কোনো ছাড়পত্র নেওয়ার তাগিদ অনুভব করেনি ব্রিটিশ আমেরিকান টোবাকো।
শুধু কি তাই, তারা যে কারখানাগুলো পরিচালনা করছে সেইখানে তারা কোনো লাইসেন্স নেয়নি সরকারের কাছ থেকে। আর কি করেছে, তারা যে কারখানাগুলোতে উৎপাদন করে সেগুলোকে লিভ ডিপো হিসাবে, ডিপো অর্থাৎ যেখানে আপনি গোডাউন করবেন, এই গোডাউনের নাম দেখিয়ে ভেতরে কাজ করছে, এইরকমভাবে কারখানা পরিচালনা করছে, যেখানে শ্রম আইন লঙ্ঘন হচ্ছে। কারণ হচ্ছে ওই কারখানায় 700 শ্রমিক কাজ করলেও সেখানে থার্ড পার্টির ঠিকাদারের শ্রমিকই 99%। এটিও একটি শ্রম আইনের লঙ্ঘন, কারণ স্থায়ী কাজে আপনি কখনো ভাড়া বা অস্থায়ী ভিত্তিতে কিংবা লোকবল আপনি থার্ড পার্টির কাছ থেকে নিয়ে চালাতে পারবেন না। তাহলে একটা কোম্পানির বিরুদ্ধে যদি আমরা অভিযোগের জিনিসগুলো স্পষ্টভাবে দেখতে পাই, তারা শ্রম আইন মানে না, বাংলাদেশের প্রচলিত আইন মানে না, তারা এই পরিবেশের আইন মানছে না। এমনকি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি এই ডিওএইচএসের ভেতরেই যে কারখানা চালানোর পাশে সেখানে একটা তারা প্রেরণা ফাউন্ডেশনের অফিস করেছিল। সেই প্রেরণা ফাউন্ডেশন তাদের যে সামাজিক কর্মকাণ্ড CSR করবার নাম করে তারা লজেন্স উৎপাদন করেছে। শুনলে অবাক হবে, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি যারা মাল্টিন্যাশনাল জায়ান্ট বলছে তামাকের ক্ষেত্রে, তারা লজেন্সের ব্যবসা করে। হ্যাঁ, চকলেট না, লজেন্সের ব্যবসা করে, যেটা তাদের আন্তর্জাতিক বিজনেসের রুলসের নীতিগত বিরুদ্ধে। কারণ বিএটির যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী বলা হচ্ছে সেখানে সিগারেট বা তামাকের বাইরে তারা অন্য কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। কিন্তু বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি লজেন্সের ব্যবসা করেছে, এখনও করছে। আরও কি করেছে, তারা একটা অনুমোদনহীন রিচার্জ এনার্জি ড্রিঙ্কস নামে একটা এনার্জি ড্রিঙ্কস বাজারে এনেছে, যেটার বৈধতা না থাকার কারণে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। সেখানেও ভুয়া ঠিকানা ব্যবহার করে তারা এই কোম্পানিটা করেছে, যে কোম্পানির মালিকানা ছিল এই প্রেরণা ফাউন্ডেশন। একই সাথে ছিল বিএটির তখনকার যে MD শেজাদ মুনিম। তাহলে আমরা বলছি যে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি আর কত আইন ভাঙলে, আর কত অনিয়ম করলে তাদেরকে আমরা এভাবে দেখতে পাবো যে সত্যিকার অর্থে তারা কতখানি স্বচ্ছভাবে ব্যবসা করে আর কতখানি বাংলাদেশের আইনকে পদে পদে লঙ্ঘন করে তারা একটা মাফিয়াতন্ত্র কায়েম করেছে। তাদের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের যে MRP, সেই MRP না মানার যে আইন সেটি লঙ্ঘন করেছে। তাদের বিরুদ্ধে BSTI যে মোড়কজাত পণ্য বিধিমালা আছে সেটা লঙ্ঘন করার অভিযোগ আছে। ব্রিটিশ আমেরিকান টোবাকোর বিরুদ্ধে আমরা দেখেছি যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মামলা করে 25,000 টাকা তাদেরকে জরিমানা করেছে। তাহলে একটা কোম্পানির এতগুলো গুণ থাকার পরেও সেই কোম্পানি আমাদের দেশের, আমাদের সরকার, আমাদের সার্বভৌমত্বের প্রতি, সেনাবাহিনী কিংবা ক্যান্টনমেন্ট বোর্ডের বিরুদ্ধে তারা মামলা করবে, তাদের কাছে কি বাংলাদেশ হেরে যাবে? বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার যে অর্জনগুলো, সেই অর্জনের একটা হচ্ছে কারো কাছে মাথা নত করবে না, সেটি একটি বেসরকারি বহুজাতিক কোম্পানি তার কাছে করবে, আমরা সেটা কখনোই দেখিনি, আগামীতেও দেখব না। বিশ্বাস করি যে জনস্বাস্থ্য এবং জনস্বার্থ রক্ষায় বাংলাদেশ তার মাথা উঁচু করেই থাকবে, কোনো কোম্পানির কাছে কখনোই মাথা নিচু করবে না। মহাখালীতে এই কারখানাটাই না সরানোর আরেকটা বড় কারণ, পেছনের কারণটা হচ্ছে তারা 1 বছর সময় পেয়েছে, কিন্তু তারা আরও 2 বছর অর্থাৎ 3 বছর চায়। কারণ হচ্ছে এই 2 বছরের মধ্যে দেশে নির্বাচন হবে, নির্বাচনের নতুন সরকার হবে, আর যেহেতু আমাদের দেশের একটা নিয়ম হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তন হলেই পুরো প্রশাসন কিংবা কাঠামো যা থাকে বাংলাদেশের সেটি চেঞ্জ হয়ে যায়, ব্যক্তির চেঞ্জ হয়ে যায়। তখন তারা নতুন যে নির্বাচন কেন্দ্রিক দামামা উঠবে এবং একই সঙ্গে নতুন পার্লামেন্ট গঠন হবে, সেই দিকে মানুষের মনোযোগ থাকবে। এই ফাঁকে ওই সরকারকে হয়তো তারা ম্যানেজ করে আরও 2-3-4 বছর কিংবা আরও এক টার্ম থাকবার চেষ্টা করবে। ব্রিটিশ আমেরিকান টোবাকো কথা আপনার এইভাবে শুনলে হয়তো আপনারা ভাববেন যে আমি কিভাবে এই অ্যাজামশনটা বা কিভাবে এই কথাটা বলছি। তার কারণটা হচ্ছে অতীতের যে উদাহরণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, তারা পরিবেশ আইন মানে না, তারা শ্রম আইন মানে না, তারা বাংলাদেশ সরকারের যে শ্রম আইনের অধীনে যেটি হচ্ছে লোকবল নিয়োগের আছে যে নিয়ম, সেটি মানে না। তারা যেটি মানে না সেটি হচ্ছে কারখানা পরিচালনা করবার জন্য যে ধরনের লাইসেন্স নিতে হয় সেটি মানে না। তারা গোপনে CSR করার নাম করে কোম্পানি খুলে তাদের কোম্পানির স্বার্থবিরোধী বা তাদের কোম্পানির স্বার্থের সাথে সংঘাত থাকে এমন ব্যবসা করে। তারা NBR-এর যে মোড়কজাত বিধিমালা আছে BSTI-এর এবং একই সাথে NBR-এর যে MRP-র বিধিমালা আছে সেটাকে মানে না এবং তারা ভ্যাট ফাঁকি দেয়। এত কিছুর পরেও তারাই
বাংলাদেশে বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলে বাংলাদেশকে পরাজিত করবে এমন দুঃসাহস দেখায়। তারাই বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবে, বাংলাদেশে ব্যবসা করে কোটি কোটি টাকা তারা মুনাফা নিজ দেশে নিয়ে যাবে। আর এই কোম্পানিটি এতগুলো অনিয়ম, অব্যবস্থাপনা এবং বাংলাদেশের আইনের প্রতি অশ্রদ্ধা দেখানোর পরও তারাই জিতবে বাংলাদেশে, এটা হতে পারে না। গেল 15 বছরে তারা একটা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, সরকারি সচিবদেরকে বোর্ডে রেখে, তাদের ছেলে মেয়েদেরকে চাকরি দিয়ে, বিভিন্ন বাহিনীর প্রধানের ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজনকে চাকরি দিয়ে, এবং একইভাবে সরকারি দপ্তরের রাজনৈতিক নেতাকর্মীদেরকে একভাবে গিভ অ্যান্ড টেকের মধ্য দিয়ে তারা যে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, সেই মাফিয়াতন্ত্রের সাথে কিন্তু নতুন করে যেটি যুক্ত হয়েছে সেটি তারা এখন আদালতে দৌড়ায়, কিছু হলেই কথায় কথায় মামলা করে। এত অনিয়মের পরেও কিন্তু আমরা দেখি না গণমাধ্যমে খুব বেশি এই ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বিরুদ্ধে নিউজ হচ্ছে। গণমাধ্যমে কোনো বিজ্ঞাপন দেওয়ার সুযোগ নেই, কোনো ধরনের CSR কর্মকাণ্ড করবার সুযোগ নেই। তারপরও আমরা দেখছি বিএটির এত অনিয়মের পরেও গণমাধ্যমে খুব বেশি সংবাদ আসছে না। অর্থাৎ তারা যে মাফিয়াতন্ত্রের কথা বললাম, একদিকে রাজনৈতিক শক্তি, একদিকে প্রশাসনিক শক্তি, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদেরকে ব্যবহার করা, তার সাথে গণমাধ্যমকে যুক্ত করে তারা পুরোপুরি যে একটা নিজেদের মতো করে স্বর্গরাজ্য তৈরি করে ইচ্ছে মতো কারখানা পরিচালনা করেছে, সব ধরনের নিয়মকানুনকে পায়ে দোলে, তারই একটা ফলাফল আমরা দেখছি বিভিন্ন জায়গায় কারখানাগুলোতে যে অনিয়ম অবস্থাপনা, যেটার কারণে সরকার মামলা করেছে। আমরা বলছি যে সরকার যে শ্রম আইনের মামলা করেছে, সেই মামলার যিনি আসামি তিনি সরকারের যে আমাদের বর্তমানে প্রধান উপদেষ্টা আছেন, সেই প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিচ্ছেন যে আন্তর্জাতিক আদালতে যাবে প্রয়োজনে। তার মানে তারা একটা থ্রেট দিতে চায়। আমরা বলছি বাংলাদেশকে আপনি এদেশে ব্যবসা করলে এদেশের নিয়ম মেনেই ব্যবসা করতে হবে, সেটা আমাদের শ্রম উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছেন। তারপরেও তারা কিন্তু ষড়যন্ত্র, কূটকৌশল, অপচেষ্টা, অপকৌশল ম্যানেজ করবার যে কাজটি সেটা করে যাবে। আমরা মনে করি যে মহাখালী শুধু DOHS না, ওই এলাকায় স্কুল কলেজ আছে, হাসপাতাল সহ চিকিৎসা কেন্দ্র আছে এবং সরকারি অনেকগুলো প্রতিষ্ঠান। সর্বোপরি ঢাকার মধ্যে আমরা হাজারীবাগ থেকে কারখানা নিয়ে গেছি সরিয়ে সাভারে, কারণ হচ্ছে পরিবেশ দূষণ করতো তাই। আমরা শিল্প কলকারখানা ঢাকার মধ্য থেকে সরিয়েছি কারণ ঢাকাকে বাসযোগ্য করবার জন্য। তাহলে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি কেন চলে যাবে না? তাদের তো লিজের মেয়াদ শেষ হয়েছে। বলে রাখি একটা তথ্য, লিজের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আমাদের সরকার তথা ক্যান্টনমেন্ট বোর্ড পরিষ্কারভাবে বলে দিয়েছে 1 বছরের জন্যই অনুমোদন দেওয়া হলো, বাড়তি সময়টুকুর মধ্যেই কারখানা স্থানান্তর করবে। তাদের কারখানা পুরোপুরি সাভারে হয়েছে, কিন্তু তারা যেতে চায় না, কারণ ঢাকায় বসে এই যে অপচেষ্টাগুলো যতটা করা সহজ, সাভারে গেলে সেটা সম্ভব নয়। সেই কারণেই তারা অনাগ্রহ, কিন্তু এই অনাগ্রহটাকে এমনভাবে তুলে ধরছে যেন তাদের উপরে একটু সরকার আসলে অনিয়ম করছে। বিষয়টা তারা আমাদের উপরে অনিয়ম করছে, তারা আমাদের সরকারের উপর অনিয়ম করছে, তারা আমাদের আইন কানুন যে বিধিবিধান না মেনে পদে পদে বাংলাদেশকে অপদস্থ করেছে। সেই অপদস্থ করার কারণেই আমরা মনে করি যে ক্যান্টনমেন্ট বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা বহাল থাকা উচিত এবং অনতিবিলম্বে এখানে যদি একটা হাসপাতাল কিংবা বড় চিকিৎসা কেন্দ্র আন্তর্জাতিক মানের করা হয়, তার মধ্য দিয়ে কিন্তু বহু মানুষ চিকিৎসা পাবে। এতদিন যেটা জনস্বার্থ হানি করেছে, এতদিন যেটা জনস্বাস্থ্যের ক্ষতি করেছে, এখন সেখানে যদি এটা আন্তর্জাতিক মানের হাসপাতাল করা হয় কিংবা একটা বড় চিকিৎসা কেন্দ্র বা এইরকম কোনো স্বাস্থ্যকেন্দ্র করা যায় যেখানে মানুষ চিকিৎসা নিতে পারবে। মনে রাখবেন, আমাদের দেশ থেকে প্রচুর মানুষ সিঙ্গাপুরে যাচ্ছেন, প্রচুর মানুষ ব্যাংককে যাচ্ছেন, আগে ভারতে যেত, এখন চীনে যাচ্ছে কিংবা ভারতে এখনও যায়। তাহলে এই মানুষগুলো যখন যাচ্ছে তারা কিন্তু বিদেশি মুদ্রা অর্থাৎ বাংলাদেশ থেকে ডলার নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করতে হচ্ছে। প্রচুর পরিমাণে আমাদের বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে। সেটিরও সাশ্রয় হবে যদি এখানে একটি আমাদের আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা যায় আগামী দিনে। মহাখালী উত্তরার দিক থেকে যে মানুষগুলো ঢাকা মেডিকেলে আসে, তারা কিন্তু আর এত দূর আসতে হবে না, জরুরি ভিত্তিতে ওখানে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পেতে পারেন। ফলে আমরা সুস্থভাবে বাঁচতে চাই। 2041 সাল বা 2050 সালে বাংলাদেশ যখন উন্নত দেশে পরিণত হওয়ার যে আমরা স্বপ্ন দেখছি, সেদিন যদি আমি, আপনি, আমার সন্তান, আমাদের সন্তান রোগাক্রান্ত হয়, নেশাগ্রস্ত হয়, সিগারেটের মধ্য দিয়ে যে নেশা শুরু হয়, সেটাতে পরবর্তীতে ইয়াবা সহ গাঁজা সহ উন্নত যে ঢুকে পড়ে, সেই রোগাক্রান্ত জনগোষ্ঠী নিয়ে কি আমরা বেড়ে উঠতে পারবো? যে তরুণরা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গোটা দেশকে নতুনভাবে একটা স্বপ্ন দেখানোর জায়গা তৈরি করেছে, সেই তরুণরা যদি রোগাক্রান্ত হয়,
আগামী প্রজন্ম যদি দুর্দশাগ্রস্ত হয়, তারা যদি নেশাগ্রস্ত হয়, তাহলে কি আমরা উন্নত দেশে পরিণত হতে পারবো? সেই বিবেচনায় আমরা মনে করি বাংলাদেশের জন্য দরকার স্বাস্থ্যের হানিকর কারখানা শহর থেকে দূরে চলে যাবে,